আজকের এই ভিডিওতে আমরা ইন্ডাকশন মোটর নিয়ে আলোচনা করব। ইন্ডাকশন মোটরের ম্যাথগুলো শুরু করার আগে আমাদের বেসিক কিছু ম্যাথের ফর্মুলা জানতে হবে, ইভেন কিছু সার্কিট ডায়াগ্রাম দেখতে হবে যে কিভাবে ইন্ডাকশন মোটরটা কাজ করে। আমরা যদি এই সার্কিট ডায়াগ্রামগুলো ঠিকঠাক মতো না দেখি তাহলে ইন্ডাকশন মোটরের বেসিক যে প্রিন্সিপালগুলো, অর্থাৎ ইন্ডাকশন মোটর কিভাবে কাজ করে, এটা কিভাবে আসলো, কিভাবে শুরু হয়, ইনপুটে ভোল্টেজ দিলাম, আউটপুটে কি পাইলাম, সো এই অনেক কোশ্চেনগুলো না নিজের মনের মধ্যে কিন্তু থেকে যায়। সো এজন্যই আমরা আজকে ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট সেটা দেখব, এবং ইকুইভ্যালেন্ট সার্কিটে কিভাবে শর্ট করে লেখা যায় এবং কি ফর্মুলাগুলো ইউজ করলে আমাদের বিভিন্ন পরীক্ষা, জব পরীক্ষাগুলোতে আমরা কমন পাবো কোশ্চেনগুলো, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিও যদি আপনি মিস করেন নিশ্চয়ই আপনার ম্যাথ করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইভার্সিটি 360। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য। তিনটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি। 1 নম্বর অ্যাডমিশন গাইডলাইন, আপনি অ্যাডমিশনে ভালো ইউনিভার্সিটি চান্স পেতে চান, যেমন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, এগুলোর গাইডলাইন ভিডিও আপনি আমাদের চ্যানেলে পাবেন। 2 জব গাইডলাইন, ট্রিপলিতে বিএসসি শেষ করার পরে আপনি হতাশায় ভুগছেন, কীভাবে চাকরির প্রস্তুতি নেবেন, আপনি সবগুলো ভিডিও আমাদের এই প্লেলিস্টে পাবেন। ট্রিপলি কোর্স ওয়াইজ যে ভিডিও, যেমন ভিএলএসআই ল্যাব, ভিএলএসআই থিওরি, ডিএসপি ল্যাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। এজন্য আমার এই চ্যানেলের একটা মাত্র অবজেক্টিভ রেখেছি, তোমাদের সফলতা আমাদের প্রশান্তি। এখানে দেখতে পাচ্ছেন শুরুতে আমি একটা ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করছি, আর এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিন্তু আপনার অনেকে পরিচিত। কোথায় আছে বলুন তো, গেস করুন তো কোথায় থাকতে পারে এইটার সাথে মিলছে, কোন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কার সাথে? হ্যাঁ, আপনি ঠিক ধরছেন, এটা মিলছে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটের সাথে। যারা ট্রান্সফরমার এই কোর্সটা করছেন তাদের কাছে কিন্তু এই সার্কিটটা বেশ পরিচিত, কারণ আমরা জানি যে ট্রান্সফরমারের প্রাইমারি সাইড থাকে আর সেকেন্ডারি সাইড থাকে। নর্মালি এটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স, আর এটা হচ্ছে সেকেন্ডারি সাইডের রিঅ্যাক্ট্যান্স আর রেজিস্ট্যান্স। আর এই পোর্শনটাকে আমরা ট্রান্সফরমারের জন্য বলতাম প্যারালাল ব্রাঞ্চ, যেটার জন্য আসতো কোর রেজিস্ট্যান্স, আর এটা আসতো ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স। সো হুবহু মিলছে কিনা? হ্যাঁ, হুবহু মিলছে। তাহলে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, বেসিক কিছু পার্থক্য তো আছেই। 1 নম্বর পার্থক্য হচ্ছে ট্রান্সফরমারের যেটাকে আমরা প্রাইমারি সাইড বলতাম, ইন্ডাকশন মোটরের আমরা এটাকে এখন স্টেটর বলবো। আর ট্রান্সফরমারের যেটাকে আমরা সেকেন্ডারি সাইড বলতাম, ইন্ডাকশন মোটরের এটা আমরা রোটর বলবো। তাহলে বিভিন্ন ভাইবা পরীক্ষায় আপনার কিন্তু ছাড়া জিজ্ঞাসা করতে পারে, তাহলে বলুন তো ইন্ডাকশন মোটর আর ট্রান্সফরমারের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? অনেক সময় ইন্ডাকশন মোটরকে রোটেশনাল ট্রান্সফরমারও বলে। সো এই ধরনের কমন একটা কোশ্চেন ম্যাক্সিমাম ভাইবা পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের হোক বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের হোক। সো এইটার একটাই অ্যান্সার হচ্ছে, চিন্তা করেন যে এটা একটা ইন্ডাকশন মোটর, এবং এই ইন্ডাকশন মোটরের এই যে আউটপুট সাইড যেটা দেখতে পাচ্ছেন রটর পোর্শনটা, এই রটর পোর্শনটা কিন্তু মুভিং, অর্থাৎ ঘুরে, এজন্য এটার নাম হয়েছে কিন্তু রটর। সো এখানটা আসলে রোটেশনাল জিনিসপত্রের একটা সম্পর্ক আছে। তাহলে এই জিনিসটা কিন্তু ফিক্সড না, সো এটা কিন্তু রোটেশন করতেছে অলওয়েজ। সো এজন্য এটার নাম হচ্ছে রোটেশনাল ট্রান্সফরমার, কিন্তু ট্রান্সফরমারের জন্য এই পোর্শনটা কিন্তু ফিক্স ছিল। সো এজন্যই ট্রান্সফরমার আর ইন্ডাকশন মোটরের মধ্যে বেসিক পার্থক্য কিন্তু এটাই যে আউটপুট সাইড ইন্ডাকশন মোটরের জন্য অলওয়েজ মুভিং পার্ট থাকে, এটা মুভ করে, কিন্তু ট্রান্সফরমারের জন্য এটা কিন্তু ফিক্সড অবস্থায় থাকে, লোড দ্বারা কানেক্টেড থাকে একদম ফিক্সড অবস্থায়। সো এখন আমরা যদি এই ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আরও একটু শর্ট করতে যাই, যেমন আমরা চাইলে এই রটরের যে পোর্শনটুকু আছে এটাকে আমরা স্ট্যাটরের এই পোর্শনগুলোতে নিয়ে চলে আসতে পারি। তো স্ট্যাটরের এই পোর্শনে যখন আপনি আনতে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে রিঅ্যাক্ট্যান্স যেটা আছে
সেটাকে এই পাশে যখন আনবেন তখন শুধু x2 আকারে লেখা যায়, আর এখানে r2 যেটা আছে এই পাশে আনলে r/2/s আকারে লেখা যায়। সো তো প্রাইমারি সাইডে যখন রেফার করব অর্থাৎ স্টেটর সাইডে যখন রেফার করব তখন রোটর পার্টসগুলোকে তাহলে কি এভাবে লিখতে পারি। সো এটা হলো আমার সিম্পলিফিকেশন ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা। দেন এখানে দেখতেই পাচ্ছেন r/2s এই পোর্শনটাকে চাইলে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে r2 + 1/s r2/s। সো এই দুটো যোগ করলে আসলে r/2s আসে। সো এটাকে চাইলে দু ভাগে ভাগ করা যায়। সো এজন্য আমরা এটাকে ভেঙে দুটো ভাগে লিখছি, একটা হচ্ছে r2 আরটা হচ্ছে r/2 1/s/s। এখন এটা আমরা কেন করলাম? একটাই কারণ r2 এর অ্যাক্রসে যে লসটা হয় সেটাকে আমরা বলি যে রটর কপার লস, আর r/2 × 1 - s/s এই পোর্শনটুকু অর্থাৎ এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে লসটুকু হয় সেটাকে আমরা বলি মেকানিক্যাল লস অথবা কনভার্টেড লস। আর প্রাইমারি সাইডের যে রেজিস্ট্যান্সটা আছে সেটার অ্যাক্রসে যে লস অর্থাৎ স্টেটরের যে লস সেটাকে বলি আমরা স্টেটর কপার লস। এখন বুঝতেই পাচ্ছেন যে রটরের যে রেজিস্ট্যান্সটাকে আমরা দুটো পার্টে ভাগ করছি। তো রটরের রেজিস্ট্যান্সের দুটো লস নর্মালি আমরা দেখি, একটা হচ্ছে রটর কপার লস আর একটা কনভার্টেড লস। আর এখানে একটা কোর দেখতে পাচ্ছেন, কোর রেজিস্ট্যান্স। তো কোর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে লসটা সেটাকে আমরা বলি কোর লস। সো বেসিক্যালি যে রেজিস্ট্যান্সগুলো আছে রেজিস্ট্যান্সগুলোর অ্যাক্রসের লসগুলোই আমাদের ইন্ডাকশন মোটরের টোটাল লস হিসেবে কাউন্ট হয়। কারণ আমরা জানি এই যে রিঅ্যাক্ট্যান্স যেগুলো আছে এই রিঅ্যাক্ট্যান্স আসলে কোনো ধরনের পাওয়ার কনজাম্পশন করে না। দেন এখন আমরা রটর ফ্রিকোয়েন্সি এবং ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশনশিপটা দেখব। শুরুতেই দেখতেই পাচ্ছেন যে এখানে একটা স্টেটর সাইডে ভোল্টেজ কানেক্টেড থাকে, সোর্স ভোল্টেজ, এবং এই সোর্স ভোল্টেজের একটা ফ্রিকোয়েন্সি আছে। নর্মালি সেই ফ্রিকোয়েন্সিকে আমরা বলি এফই, ফ্রিকোয়েন্সি অফ ইনপুট ভোল্টেজ। আর এখানে রটর থাকে, এই রটর একটা নির্দিষ্ট স্পিডে ঘোরে যার একটা ফ্রিকোয়েন্সি থাকে, রটরের কোন ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা বলি এফআর। এখন এই স্টেটর সাইডে যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তখন এই সার্কিটের মধ্যে যখন কারেন্ট ফ্লো করে, এই কারেন্ট ফ্লো করার কারণে এখানে একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আর এই ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড রোটেশন করে, আর এই ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের রোটেশনটা নর্মালি সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকে। তাহলে এই ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের যে সিনক্রোনাস স্পিডটা সেটাকে আমরা লিখতে পারি ns = 120 FE/P। এখন রটরেও তো একটা স্পিড আছে, এটা তো বুঝলাম যে স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ড থাকে সেই ম্যাগনেটিক ফিল্ডের সিনক্রোনাস স্পিড। এখন আমরা যদি বলি যে রটর এই সাইডটা যদি একটা স্পিড থাকে রটরের স্পিড, তার সাথে এই সিনক্রোনাস স্পিডের রিলেশনটা কি? সো বেসিক্যালি আমরা যদি দেখি nr = ns × 1 - s এই রিলেশন। সো তার মানে সিনক্রোনাস স্পিডের 1 - s গুণ হবে রটর স্পিডটা। এখন এখানে কোশ্চেন যে এসটা কি? এসটা হচ্ছে স্লিপ বোঝায়। তো এই স্লিপের এক্সপ্রেশনটা যদি আমরা নিচে দেখি ns - nr/ns, অর্থাৎ সিনক্রোনাস স্পিড এবং রটর স্পিডের যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটাকে যদি সিনক্রোনাস স্পিড দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা স্লিপ পাবো। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি যখনই নতুন ভিডিও ইউটিউবে আপলোড দিব আপনি সাথে সাথে ভিডিওটা দেখে নিতে পারবেন, আপনি আপনার প্রস্তুতিটাকে অনেকটা স্ট্রং করে ফেলতে পারবেন। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার কোশ্চেনটা করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।